আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে গভীর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। গভীর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, অর্থাৎ আমি বঙ্গবন্ধু না, কিন্তু কেন গভীর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে? আমরা সাধারণ জনগণ দেশ সম্পর্কে জানি না, অথচ আমরা জনগণ সকল ক্ষমতার উৎস মালিক। XYZ একজন পার্লামেন্ট মেম্বার এমপি আমরা ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছি। শতকরা 82 জন এমপি, 82% এমপি ঢাকায় থাকেন, এলাকায় একবার দুইবার যান। একজন এমপির বেতন 55,000 টাকা, গাড়ি বাড়ি ফ্যাসিলিটিস এগুলো বাদ দিলাম। 55,000 টাকা একজন এমপির বেতন। একজন এমপির কাজ শুধুমাত্র সংসদে গিয়ে আমার এলাকায় এই নাই ওই নাই, ওই দিতে হবে তো ওই দিতে হবে, নো। এটা ছাড়াও এই দেশের পলিসি মেকিংয়ে, অর্থাৎ কোনো আইন বানানোর জন্য যে আইনটা সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, পাথরঘাটা থেকে রূপসা, মানে যে জায়গায় হোক, মানে যত মানুষ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপর যাতে ইফেক্ট পড়ে, তাহলে এটা করতে গেলে অবশ্যই দেশ সম্পর্কে জানতে হবে। আমি আপনাদের হয়ে জানাচ্ছি কেন, সাধারণ মানুষ হয়ে, আমি একজন সাধারণ মানুষ, আমি যদি দেশ সম্পর্কে না জানি, আমি যাকে ভোট দিয়ে এমপি বানিয়ে আমি সংসদে পাঠাচ্ছি, আমি কি তাকে বলতে পারবো যে আপনি কি এই কাজটা করতে পারছেন বা এই কাজটা করছেন কি না? আমি নিজে যদি না জানি তাহলে আর একজনকে কী জিজ্ঞেস করবো? আর যিনি এমপি হবেন তাহলে তার কতটুকু জানার দরকার। তো ইনশাল্লাহ আমি উইদিন 7 ডেজের ভিতরে A to Z বাংলাদেশের আপনাদের জানাবো। তো দুঃখ ভারাক্রান্ত মন এখানে আসছি কেন জানেন? যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের রিসোর্স, খনিজ সম্পদ, এই যে বলেন যে আমাদের গ্যাস তেল আমেরিকা নিয়ে যাবে অমুক তমুক, আমাদের কিচ্ছু নাই, মানে কাউন্টেবল 20 কোটি মানুষের জন্য প্রাকৃতিক সম্পদ যেটুক আছে ওটা কাগজ কলমে লেখা যায় না। আমি একটা শব্দ মিথ্যা বলতেছি না, আই হ্যাভ এভিডেন্স। তো 2014 সালের পর থেকে এখন পর্যন্ত আর আপডেট বাংলাদেশ রেলওয়ের কতটুক কি বানানো হয়েছে, আপডেট নাই। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে পায়ের নখ থেকে পায়ের চুল পর্যন্ত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বাংলাদেশের করার দরকার। এনিওয়ে, অনেক কিছু নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ করতেছিলাম, তো ডাটাগুলো না পেয়েতে আমি কিছু করতে পারিনি, আপনাদের জানাবো। আর আমরা শিক্ষিত এবং সচেতনের মধ্যে পার্থক্য আছে। শিক্ষিত না হলে সচেতন হতে হবে, হ্যাঁ জানাতে হবে, আমরা জানাই না, জানতে হবে, আমাদের অবশ্যই জানতে হবে। আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি যে একবেলা খাচ্ছেন, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি 10 টাকায় দিয়ে যদি 1 কেজি চাউল কেনেন, এর দাম 10 টাকা না। বিগত সরকার কি পরিমাণ যে ভর্তুকি দেছে, বিগত সরকারের 15 বছরে কেউ কি কোনো দিন বলছে এই শব্দটা ভর্তুকি? খালি বলে ভর্তুকি। আমি আপনি বুঝবো ভর্তুকি কী জিনিস? বুঝবো না। আমাদেরকে একটু বুঝাই বললে আমরা সবই বুঝি। বাঙালি এত বোকা না। গুলিস্তান পাতাল মার্কেটে জিনজিরায় চাইনিজ প্রযুক্তি ফেল হয়ে যাবে যদি একবার ওদের দেখাই দেওয়া হয়। আমাদের ভাই ব্রাদার যারা অশিক্ষিত, সার্টিফিকেট নাই, তারা কোনো দিন ট্রেনিং প্রাপ্ত হয়নি, অথচ এরা কতটা স্কিল আমি জানি প্র্যাকটিক্যালি এগুলো। তো আমাদের দেশ আছে অবস্থানগত কারণে কানেক্টিভিটির কারণে গুরুত্বপূর্ণ, এছাড়া কোনো কিছুতে গুরুত্বপূর্ণ না। সোশ্যাল আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট, এহার জন্য এই অবস্থা যা যদি চলতে থাকে, আমার মনে হয় না উইদিন 6 মান্থ আমাদের বাংলাদেশ থাকবে। ইনশাল্লাহ উইদিন 6 মান্থ যদি এইভাবে চলে, বাংলাদেশ থাকবে না। কারণ এহার জন্যে চায়না, ভারত কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমি জানি। ইউরোপিয়ান সব দেশ পৃথিবীর কী ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের কারণে শুধু। এবং টেররিজম, এক্সট্রিমিজম, মব জাস্টিস যেটা বলেন, এটা কিচ্ছু না। টর্চ প্যারেড আমি বন্ধ করতে বলছিলাম। তো একটা বিষয়, দুঃখ, এত দুঃখ, সারাদিন কষ্ট করে রাত্রে যখন ভাড়া ফিরি, কষ্ট করে আসছি, কত অফিস থেকে আসলে আমি বেকার।
বেকার। আমাদের দেশে বেকারের সংখ্যা যদি আপনি জানেন, আপনারা জানেন, হা হয়ে যাবেন, হা, মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। বাসায় ফিরে বলতেছে অফিস থেকে আসছি, কাজ করে ফিরতেছি, আসলে বেকার। বেকারের অনেক প্রকার আছে, এগুলো রাস্তাঘাটে চলতে হয়, কথা বলতে হয়, ইনভেস্টিগেশন করতে হয়। অনৈতিক কাজ যেগুলো করা হয় তার ক্যাটাগরি প্যাটার্নে ছেলে মেয়ে দুই প্রকারই আছে, হিউজ, যেগুলো পরিচয় দেওয়া যায় না, বাট তারা কিন্তু বেকার। আমি সাদাবাজি বলতেছি না, সাদাবাজি গোড়া ডিম, সাদাবাজি কিচ্ছু না, সাদাবাজি আবার কিচ্ছু না, আবার ঠিকও করা যায় পলিসির মাধ্যমে। এই পরিমাণ বেকার, আমি বলবো না সংখ্যাটা এখন আর, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। আমার মার পেটে আমার ছোটো ভাই MBA করে 4 বছর আজকে বেকার, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিয়েছে, দেখছি দ্যাটস ডিফারেন্ট। আমার মার পেটের আপন ভাই, বাট আমি কোনো দিন রিকোয়েস্ট করিনি কাউকে, কারণ আমি যদি রিকোয়েস্ট করি তাহলে আমি আগে নিজে ঠিক হইতে হবে, নিজে স্বাধীন হইতে হবে। তো এই নিয়ে আপনাদেরকে আজকে আমি সামরিক ও নিরাপত্তা সম্পর্কে, যেটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলি আমরা, গত 11 মাসে খালি বলি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সবাই এক হও, কিন্তু জানতে হবে আমাদের কি আছে। 10টা পলিটিক্যাল দলের 10টা পলিটিক্যাল লিডারের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। অথচ আমি বাঁশের লাঠি দিয়ে, আপনি বাঁশের লাঠি নিয়ে পারবেন। দাঁড়াইয়া যদি সবাই একযোগে 20 কোটি মানুষ নামি, সেটা স্ট্রেংথ। তাই নিয়ে আমাদের সামরিক ও নিরাপত্তা বিষয়ে আমি একটু 2টা কথা বলি, যে ডাটাগুলো আমার কাছে আছে এখন। সামরিক ও নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী নামেও পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এই 3টা বাহিনী নিয়ে সামরিক ও নিরাপত্তা বাহিনী। তার মধ্যে আছে 6ষ্ঠ মন্ত্রণালয়, একটা আছে 6ষ্ঠ মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ BGB, বাংলাদেশ কোস্ট গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা VDP। তারপরে আছে আপনার পয়েন্ট টু বি নোটেড, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী যৌথভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ দ্বারা পরিচালিত হয়। একটু মনোযোগ দিয়ে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানে আর্মি, বিমান, নৌ, এরা সশস্ত্র বাহিনী 2টা ডিপার্টমেন্ট, মানে প্রতিরক্ষা মিনিস্ট্রি অফ ডিফেন্স গণভবনের পিছনে, এইটার দ্বারা, এবং সশস্ত্র বাহিনীর একটা বিভাগও আছে, সেই বিভাগ দ্বারা পরিচালিত হয়। উভয়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, উভয়ই। AFDR অর্থাৎ AFD মানে আর্মড ফোর্সেস ডিপার্টমেন্ট, মন্ত্রীর মর্যাদা রয়েছে। আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের একটা মন্ত্রী মর্যাদা রয়েছে, এবং সেই সাথে সমান্তরালভাবে কাজ করে। AFD 3টি বাহিনীর জন্য একটি যৌথ সমন্বয়কারী সদর দপ্তর এবং যুদ্ধকালীন সময়ে একটি যৌথ কমান্ড সেন্টার হিসেবেও কাজ করে। যুদ্ধকালীন সময়ে নীতি সমন্বয়ে, পলিসি নির্ধারণ, নীতি সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে 6 সদস্যের একটি বোর্ড পরামর্শ দেয়, যার মধ্যে 3 বাহিনীর প্রধান থাকে। AFD অর্থাৎ আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের প্রধান কর্মকর্তা যিনি থাকেন 4 জন, প্রধানমন্ত্রী 5 জন, রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রী সামরিক সচিব, রাষ্ট্রপতি সামরিক সচিব, এই 6 জনের একটা বোর্ড। এখন কি আছে কিনা আমি জানি না। নীতি, যে কোনো নীতি আমাদের দেশে নীতি সমন্বয়ের জন্য 6 সদস্যের একটা বোর্ড থাকে। 6 সদস্য বোর্ডের 3 জন হচ্ছে 3 বাহিনীর প্রধান, 1 জন হচ্ছে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের CEO বা চিফ কর্মকর্তা যিনি, আর 2 জন হচ্ছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব, রাষ্ট্রপতি সামরিক সচিব, 6 জন। তো এই 6 জনের নাম আমি জানি না, বা আমি আমার মতো আমজনতা জানার দরকার নেই। একটা বিষয় গেল। পয়েন্ট টু বি নোটেড 2, র্যাব, আনসার, VDP হলো আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আধা সামরিক সংস্থা, মানে অর্থাৎ আমাদের ইন্টারনাল স্টেবিলিটির জন্য, নট আর্মি, বিমান, নৌ, আমাদের ইন্টারনাল স্টেবিলিটির জন্য না, বাট আমরা তাদের ইউজ করছি। এনিয়ে, তো আনসার, VDP হলো আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আধা সামরিক সংস্থা। র্যাব হলো পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং র্যাবের অধীনে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্ক ফোর্স। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে সব ডিপার্টমেন্ট থেকে নিয়ে
টাস্ক ফোর্স করা হয়। আমি একজন পলিসি সম্পর্কে আমি এক লাইন জানি, আমি বলবো এটা একটা বোগাস পলিসি। আপনি এক জায়গায় সব ধরনের লোককে এক জায়গায় আনার পরে সেটা কখনোই আপনি পরিচালিত করতে পারবেন না, কখনোই সে জায়গা সুষ্ঠু কোনোভাবে আসে না। তারপরেও আমরা বাঙালি র্যাবের দুর্নামও আছে, সুনামও আছে আমাদের দেশে, এবং সেই কারণে আমাদের র্যাবের কিছু স্পেসিফিক স্যাংশনও খাওয়া আছে ইন্টারন্যাশনালি। সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্ক ফোর্স এর কার্যভার আভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহ। র্যাবের কাজ কিন্তু ইন্টারন্যাশনাল র্যাবের সহ অপরাধমূলক কোনো কাজের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং সরকার নির্দেশিত তদন্ত অন্তর্ভুক্ত রয়েছে যার, অর্থাৎ সরকার যা নির্দেশ দেবে সেই নির্দেশের তদন্ত সে করতে পারবে অপরাধ সংক্রান্ত। সামরিক ব্যয় এটা একটা বড় জিনিস প্রতিটা দেশের, যেমন পাকিস্তানের জনসংখ্যা আমাদের জনসংখ্যার চেয়ে বেশি, কিন্তু পাকিস্তান অনেক আগে, ঠিক আছে, বাট তাদের সঙ্গে আমরা তুলনা করব না, আমরা কারোর সঙ্গে তুলনা করব না। আমার কী আছে আমি সেটা দেখব, সেটাকে আমি কীভাবে ডেভেলপ করা যায় আমার সেটা প্রয়োজন হবে। তো সামরিক ব্যয়, জিডিপি বলি আমরা, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ টোটাল যে সামরিক ব্যয় আছে জিডিপি। যেমন 2020 সাল থেকে আমার কাছে ডাটা আছে, 2020 সালে সামরিক ব্যয় ছিল টোটাল জিডিপির 1.3%, 2021 সালে ছিল টোটাল জিডিপির 1.2%, 2022 সালে ছিল টোটাল জিডিপির 1.1%, কমতেছে আস্তে আস্তে, 2023 সালে জিডিপির 1%, 2024 সালে জিডিপির 0.9%। সামরিক ব্যয় আস্তে আস্তে কমতেছে। সামরিক এবং নিরাপত্তা পরিষেবার কর্মীদের শক্তি, তথ্য পরিবর্তিত হয়, অর্থাৎ আমাদের দেশে কোনো ডাটা ভ্যালিডেটেড না। এই কারণে বললাম যে একটা ছিল আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আর একটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, এদের নখ থেকে চুল পর্যন্ত এদেরকে ট্রেনিং দিতে হবে, সবাইকেই ট্রেনিং দিতে হবে। সামরিক ও নিরাপত্তা পরিষেবার কর্মীদের শক্তি পরিবর্তন প্রায় 1,70,000 সক্রিয় সশস্ত্র বাহিনী। এই বছর 2025 সালের ডাটা অনুযায়ী আমাদের দেশে 1,70,000 সক্রিয় সশস্ত্র বাহিনী আছে। পয়েন্ট টু বি নোটেড, ইন্ডিয়ায় আছে 1,30,000 শুধু নেভাল নৌ ফোর্স, আর আমাদের সব মিলে 1,70,000 আছে। সামরিক সরঞ্জামের তালিকা ও অধিগ্রহণ, সামরিক বাহিনীর তালিকার বেশিরভাগই চীনা চাইনিজ এবং রাশিয়ান উৎপাদিত সরঞ্জাম দ্বারা গঠিত। সাম্প্রতিক বছরগুলি চীন বাংলাদেশে অস্ত্রের শীর্ষস্থানে সরবরাহকারী অ্যাজ পার 2024 সাল অনুযায়ী। সামরিক চাকরির বয়স ও বাধ্যবাধকতা, স্বেচ্ছাসেবী সামরিক চাকরির জন্য সাধারণত 17 থেকে 21 বছর। এখানে একটা বিষয় বুঝতে হবে, স্বেচ্ছাসেবী সামরিক চাকরি বলতে কী বোঝায়। এনিওয়ে আমি এই ডাটাটা এখন আর বলবো না, পরে বলবো। সামরিক চাকরির দৈর্ঘ্য সামরিক চাকরির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এখানে একটা পলিসি চেঞ্জ হয়ে গেছে। সরকারি চাকরি কি একটা মেয়াদ নাই, বয়স নাই? বয়স কখন বেড়ে যায়? প্রমোশন পাইলে বাড়ে না? তাহলে কত পর্যন্ত বাড়ে? সামরিক মোতায়েন প্রায় 1400-র মতো, আমাদের 6000 মতো পিস কিপিং মিশনে আছে। আমি কেন এটা আলাপ করতেছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো সময় আমাদের পিস কিপিং মিশন থেকে সবাইকে দেশে পাঠাই দেবে অ্যাট এ টাইমে। সেটা কেন পাঠাবে আমি বলতেছি এখন। সামরিক মোতায়েন প্রায় 1400-র মতো আফ্রিকান প্রজাতন্ত্রে আছে, 1650 জন আছে কঙ্গোতে, এবং সেই 16 পুলিশ আছে তার ভিতরে 200, আর লেবাননে আছে 120 জন, মালিতে আছে 100 জন, আর পুলিশ 150 জন, 250 জন, আর দক্ষিণ সুদানে আছে 1600 জন, সুদানে আছে 500, 2024 সালের ডাটা অনুযায়ী। পয়েন্ট টু বি নোটেড, 2024 সালে প্রথম দিকে বাংলাদেশের প্রায় 6000 সামরিক ও পুলিশ সদস্য জাতিসংঘ মিশনে নিয়োজিত ছিল। এখন কিন্তু কমে গেছে, 6000 নেই, কমতেছে। সামরিক বিশেষভাবে দ্রষ্টব্য সামরিক বাহিনীর প্রাথমিক দায়িত্ব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামরিক বাহিনীর প্রাথমিক দায়িত্ব বহিরাগত প্রতিরক্ষা, কিন্তু এর আভ্যন্তরীণ নিরাপত্তার ভূমিকাও রয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে ব্যাপক অভ্যন্তরীণ বিক্ষোভের পর সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী ক্ষমতা দেওয়া হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে গ্রেপ্তার করা, তল্লাশি চালানো এবং বেআইনি সমাবেশ
ছত্রভঙ্গ করা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা। পয়েন্ট টু বি নোটেড, গোপালগঞ্জের সমাবেশ এনসিপির কি আইনি ছিল না বেআইনি ছিল? আমি প্রশ্ন ছুড়ে দিলাম বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে, যে আর্মির কাজ হচ্ছে 2024 সালে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল কী কারণে? আইন প্রয়োগকারী ক্ষমতা দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে গ্রেপ্তার করা, তল্লাশি চালানো এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা। নট এনসিপিকে গুলি করা বা এনসিপিকে বাধা দেওয়া উচিত ছিল, কারণ এনসিপি রেজিস্টার্ড রাজনৈতিক দল নয়। গোপালগঞ্জে যে সমাবেশটা করলো, তাহলে আর্মি কী করছে? উল্টো কাজটা করছে। রাজনীতি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা। সেনাবাহিনী ঐতিহ্যগতভাবে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়, প্লেয়ার, নট ভূমিকা রাখে। এটা আমি আন্তর্জাতিক 250টা দেশের ডাটা শিট এক করে তারপর আমি বলতেছি। 250টা দেশের ডাটা শিট নিয়ে আমি আমার অনেক আগের থেকে রিসার্চ করতেছি আপনাদের দোয়ায়। তো সেনাবাহিনী ঐতিহ্যগতভাবে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ঐতিহ্যগতভাবে শুরু হয়েছে 1975 সালের 15ই আগস্ট থেকে, প্রথম যখন সামরিক কূ হয় তখন থেকে এটার ডাটা। রাজনীতি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ব্যাংকিং, খাদ্য, হোটেল, উৎপাদন, রিয়েল এস্টেট এবং জাহাজ নির্মাণের মতো ক্ষেত্রে বাণিজ্যিক ব্যবসায়িক স্বার্থ রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। দে আর নট বিজনেস পার্সোনেল। এবং সরকারি অবকাঠামো ও নির্মাণ প্রকল্প পরিচালনা করে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণে সেনাবাহিনীর দীর্ঘ ইতিহাস রয়েছে, যা অপারেশনাল অভিজ্ঞতা এবং তহবিলের উৎস প্রদান করেছে, কারণ মিশনে গেলে অনেক টাকা পাওয়া যায়। এটি শান্তিরক্ষীদের প্রশিক্ষণের জন্য একটি আন্তর্জাতিক ইনস্টিটিউট পরিচালনা করে। সেনাবাহিনী বিদেশি অংশীদারদের সাথে, বিশেষ করে ভারতের সাথে, পয়েন্ট টু বি নোটেড, সেনাবাহিনী বিদেশি অংশীদারদের সাথে, বিশেষ করে ভারতের সাথে বহুজাতিক এবং দ্বিপাক্ষিক মহড়াও পরিচালনা করে। 2025 সন্ত্রাসবাদ, সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে আমি আর না বলি, এই পর্যন্ত আজকে বলি। আমি যে বললাম একটা শব্দর আমার কাছে তথ্য, ডাটা এবং আমাকে চ্যালেঞ্জ করবেন, কিন্তু একটা জিনিস, আমাদের দেশে বেকার কত লক্ষ বেকার আছে। আমার ঘরে বেকার, আমিও বসবো না, কিন্তু দেখা যাচ্ছে আমার ছেলে, আমার ভাই অনৈতিক কাজ করতেছে, আমার বোন অনৈতিক কাজ করতেছে, বা হাসি বলতেছে আমি অফিসে আসছি কাজ করতেছি। আর কিছু বোঝাবো আপনাদের? ধন্যবাদ।